শুরু করব। জি স্যার। ওকে, সো আজকে আমাদের ডিসকাশনের টপিকস হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট, আপনার উপকরণ কর রেয়াত। সো আপনারা অলরেডি অ্যাওয়্যার যে আপনার বাজেট মানে ফাইন্যান্স অর্ডিন্যান্স আপনার অলরেডি অ্যাভেলেবেল, গ্যাজেটেড ফাইন্যান্স অর্ডিন্যান্স। সো ফাইন্যান্স অর্ডিন্যান্সে অ্যাকচুয়ালি আপনার যেহেতু এইবার বিল নাই আর ফাইন্যান্স সেক্ট নাই, এবার পরবর্তীতে ফাইন্যান্স সেক্টও হবে না, ফাইন্যান্স অর্ডিন্যান্স সাবসিকুয়েন্টলি যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে তাহলে সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট হবে। বাট এই অর্ডিন্যান্সটা যদি আপনারা দেখেন তাইলে প্রথমেই বলা আছে কোন কোন আপনার চেঞ্জ গুলা ইফেক্টিভ ইমিডিয়েট ইফেক্ট এবং কোন কোন চেঞ্জ গুলা ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025। সো আমরা ব্যাটের যে চেঞ্জ, ব্যাটের পার্টিকুলারলি যদি আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিটে বলি, অন্যান্য পার্টের যে চেঞ্জ গুলা আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করে নেব। প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা টপিকস এর উপর ডিসকাস করছি সেগুলাতে রেটের কিছু চেঞ্জ আছে, এছাড়া খুব বড় ধরনের চেঞ্জ নাই। যেমন এটির ক্ষেত্রে একটা রেটের চেঞ্জ আছে, আর কিছু কিছু আপনার গুডস এবং সার্ভিসেস এর ক্ষেত্রে অ্যাজ পার সেকেন্ড শিডিউল এবং থার্ড শিডিউলে চেঞ্জ আছে। বাট মেজর কোনো চেঞ্জ আপনার আমাদের লাস্ট যে ক্লাসগুলো ছিল সেগুলোতে নাই। তো আজকের যেই টপিকস ইনপুট ট্যাক্স ক্রেডিট, আপনার উপকরণ কর রেয়াত, এই আপনার আজকের টপিকসে কয়েকটা ফান্ডামেন্টাল চেঞ্জ আছে। এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের পার্টে যে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের যে প্রভিশনসটা, সেইটাতে অ্যাকচুয়ালি মেজর একটা চেঞ্জ আছে। কারণ পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্যালকুলেশন ছিল একটা ফর্মুলা, এই ফর্মুলার অপশনটা আপনার টোটালি ডিলিট করে দেওয়া হয়েছে। সো আজকের যেই টপিকস ইনপুট ট্যাক্স ক্রেডিট, সো মেজরলি এখানে চারটা তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট রিলেটেড। একটা হলো ডেফিনেশন অফ ইনপুট, একটা পার্ট হলো সেকশন 46 ইনপুট ট্যাক্স ক্রেডিট উপকরণ কর রেয়াতের যে সেকশন, আর একটা সেকশন হলো সেকশন 47 পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট, যেটা আংশিক উপকরণ কর রেয়াত। এই তিনটা মেজর পার্ট নিয়ে আজকে আমাদের ডিসকাশন, এবং এটার সাথে আপনার রিলেটেড রুলস আছে। রুলস ইজ 26, রুল 26 ফর পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। বাট আপনার এটা ফ্রম 1 জুলাই ডিউ টু, আগে বললাম যে ফর্মুলার চেঞ্জ এবং পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রভিশন চেঞ্জ হওয়ার কারণে আপনার রুল 26 পার্টিকুলারলি ইনএক্টিভ হয়ে যাবে। তো আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলোতে ডিসকাশন করেছিলাম, ফার্স্টে আমরা ডিসকাশন করেছিলাম রেজিস্ট্রেশন অথবা এনলিস্টমেন্ট রিকোয়ারমেন্ট। তারপরে আমরা আউটপুট যেই ট্যাক্স, আউটপুটের যেই রেট, সেই রেটগুলা কি কি ধরনের কি কি হতে পারে, কোথায় এক্সেপশন আছে, আপনার কোথায় রিডিউস রেটের অ্যাপ্লিকেবিলিটি আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। এবং প্রথমেই আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি ব্যাটের যে লাইবিলিটি ডিটারমিনেশন, এই লাইবিলিটি ডিটারমিনেশনটা বেসিক্যালি based on four elements. এটা হলো আউটপুট ট্যাক্স and a supplementary duty, input tax credit, increasing adjustment, decreasing adjustment। এই চারটা এলিমেন্টের প্লাস মাইনাসের রেজাল্টই হয় হলো আপনার লাইবিলিটি, নেট ট্যাক্স লাইবিলিটি ফর এ ট্যাক্স পিরিয়ড। সো আউট অফ ফোর এলিমেন্টস আমরা রেট, আউটপুট ট্যাক্সের যে রেট, রেট নিয়ে আমরা ডিসকাশন অলরেডি করে ফেলেছি। ওখানে সাপ্লিমেন্টারি ডিউটির পার্টটা রয়ে গেছে, সাপ্লিমেন্টারি ডিউটির পার্টটা নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। এখন আউটপুটের পার্ট ডিসকাশনের পরে এখনকার ডিসকাশনের পয়েন্টটা, আজকের ডিসকাশনের টপিকটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট উপকরণ কর রেয়াত। এখন ইনপুট ট্যাক্স ক্রেডিটের যে যে টপিকস গুলো নিয়ে আমরা ডিসকাশন করব সেগুলো হলো অ্যাভেলেবিলিটি অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট, ডেফিনেশন অফ ইনপুট অ্যান্ড ইনপুট ট্যাক্স, ক্রেডিট নট অ্যালাউড আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস, কোন কোন ক্ষেত্রে ক্রেডিট অ্যালাউড না, এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের কন্ডিশন গুলো কি আছে, কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড ফর টেকিং ইনপুট ট্যাক্স ক্রেডিট, অ্যান্ড ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আপনার পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স কি আছে, এবং লাস্টলি হলো পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। সো এই টপিকস গুলা নিয়ে মানে ইনপুট ট্যাক্স ক্রেডিটের টপিকসে এই এই
মানে কন্টেন্টগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশন। তো ফার্স্টলি যদি সামারি ম্যানারে বলি, ইনপুট ট্যাক্স ক্রেডিটের আপনার কমপ্লায়েন্স বা ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনার ক্লেম করতে গেলে বেসিক্যালি দেখেন এটাকে আমরা ব্রডলি আপনার 6টা বাকেটে ডিভাইড করতে পারি, স্টেপ বাই স্টেপ 6 বাকেটস। ফার্স্ট বাকেট হলো দেখেন ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট কম্প্রাইজিং ইম্পোর্ট অথবা লোকাল প্রকিউরমেন্ট। তার মানে আপনি ইনপুটের উপর যখন ইনপুট ট্যাক্স পেইড করছেন, সেটা ইম্পোর্টেড গুডস হোক অথবা লোকালি পারচেজ গুডস হোক, তখনই আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিটের আপনার ব্র্যাকেটে আসবে। যদি ইনপুট ট্যাক্স পেইড করেন, আপনার ইনপুট ট্যাক্স পেইড করেন নট অন ইনপুট, তাইলে কিন্তু আর ইনপুট ট্যাক্স ক্রেডিটের ব্র্যাকেটে আসবে না। তার মানেটা হলো যে ডেফিনেশন অফ ইনপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হেয়ার। যদি আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হয়, তাহলে দেখতে হবে যে ডেফিনেশনে ইনপুটে যে ডেফিনেশন আছে সেটাতে আপনার ইনপুট আছে কিনা। যদি ডেফিনেশন অফ ইনপুটে কোনো একটা আইটেম ইনপুট করা থাকে, তাইলে ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ আপনার কন্ডিশনস মেনশনড ইন সেকশন 46। বাট কোনো একটা এলিমেন্টের যদি আপনার উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে চান, ওই এলিমেন্টটা যদি ডেফিনেশন অফ ইনপুটে না থাকে, তাইলে আপনি যত কমপ্লায়েন্সই করেন না কেন ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। সেই জন্য আউট অফ 6 বাকেটের ফার্স্ট বাকেটে আমরা বলতেছি ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট কম্প্রাইজিং ইম্পোর্ট অর লোকাল প্রকিউরমেন্ট। মানে আমি আমদানি করে করেও করি বা লোকালি পারচেস করি, যেটাই হোক না কেন আপনার ইনপুট হতে হবে। ইনপুট হলো ফার্স্ট কন্ডিশন, হলো ইনপুট কিনা। সেকেন্ড হলো অ্যাভেলেবেল এগেনস্ট আউটপুট ট্যাক্স এট দ্য রেট 15% অথবা ইন কেস অফ এক্সপোর্ট। এই দুইটা ক্ষেত্রে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম আপনার করা যায়। বাট আপনারা দেখেন আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম যে আপনার জিরো রেটের যে সাপ্লাই আপনার সেকশন 23 এবং সেকশন 24, জিরো রেটের সাপ্লাইস এর ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে জিরো রেটের সাপ্লাইস বোথ ফর গুডস এবং সার্ভিসে সব যে জিরো রেট যেগুলো আছে তার মধ্যে আপনার এক্সপোর্টের ক্ষেত্রেও জিরো আছে, আবার অনেকগুলো সার্কামস্টেন্সেসে লোকালি আপনার সাপ্লাই প্রোভাইড করলেও জিরো আপনার বেসড অন দা আপনার অ্যাভেলেবিলিটি, মানে বেসড অন দা আপনার প্রভিশনস মেনশন ইন সেকশন 23 এবং সেকশন 24-এ আপনার লোকাল সাপ্লাইকেও জিরো হিসেবে আপনার জিরো রেট অ্যাপ্লিকেবল হয়। বাট ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যে জিরো হলে হবে না। এক্সপোর্ট যদি হয় তাহলে আপনি এক্সপোর্টেড গুডস এর ক্ষেত্রে বা এক্সপোর্টেড সার্ভিসেস এর ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন। এট দ্য সেম টাইম গুডস যখন লোকালি সাপ্লাই হবে, তখন আউটপুট ভ্যাট যদি 15% হয়, তাইলে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে। তার মানেটা হলো যে প্রথম আমরা বলছি আমরা যেই এলিমেন্টটার উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করব, সেই এলিমেন্টটা ডেফিনেশন অফ ইনপুটে থাকতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলতেছি যে শুধুমাত্র ডেফিনেশন অফ ইনপুটেই ওই এলিমেন্টটা থাকলে চলবে না, এটা আপনার থাকার পরে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা যখন সাপ্লাই হবে, ওইটার আউটপুট ব্যাটের রেটটা হতে হবে 15% অথবা এক্সপোর্ট। এই দুইটা ক্ষেত্রে আপনার ইনপুট ট্যাক্স রেটটা ক্লেম করা যাবে। দিস ইজ সেকেন্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট হলো যে আমার ইনপুট এবং ইনপুটের মধ্যে ইনপুট করা আছে এবং আমি 15% হারে আউটপুট ব্যাট পে করতেছি, কিন্তু সেকশন 46-এ অনেকগুলো কন্ডিশন ডেসক্রাইব করা আছে যেগুলো আমি কমপ্লাই করতেছি না, তাইলে কিন্তু আবার ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করা যাবে না। তার মানে কন্ডিশনস আপনার যেগুলো আছে আন্ডার সেকশন 46, ওই কন্ডিশন গুলাকে আপনার কি করতে হবে, কমপ্লাই করতে হবে। ফোর্থ হলো ডকুমেন্টস, যে আপনি কমপ্লাই করলেন কিন্তু আপনি যে বেসিসে রিবেট স্যার নিবেন ইনপুট ট্যাক্স স্যার ক্রেডিটটা একটা ক্লেম কোশ্চেন করবেন। ছিল স্যার। আমি শেষ করে নিই তারপর কোশ্চেন করবেন, ফ্লোটা শেষ করে নিই তারপর কোশ্চেন করবেন, ওকে স্যার। অথবা লাস্টে করবেন, কারণ দেখা যাবে যে আপনার ডিসকাশনে হয়তো আপনার কোশ্চেন সলিউশন হয়ে গেছে, ঠিক আছে? আমি আপনার অ্যান্সার করবো পরে। দেন ফোর্থ হলো যে ডকুমেন্টস আপনার কাছে প্রসেশনে থাকতে হবে। কি ডকুমেন্টস? যে যখন লোকালি পারচেস করবেন তখন ট্যাক্স ইনভয়েস, দ্যাট মিনস ব্যাট 6.3, মোশক 6.3। ইন কেস অফ ইম্পোর্ট এখন বিল অফ এন্ট্রি, এই বিল অফ এন্ট্রি ওয়ার্ডটা আপনার প্রিভিয়াসলি
আপনার লাস্ট ইয়ারই কিন্তু আপনার কাস্টমস থেকে যখন ইন্ট্রোডিউস হলো কাস্টমস 2023, এই বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট এই দুইটা ওয়ার্ডই কিন্তু আপনার হিস্ট্রি হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। কেন? কারণ যখন লাস্ট ইয়ারে 1 July থেকে কাস্টমস একটা ইন্ট্রোডিউসড হইল, নিউ কাস্টমস অ্যাক্ট, তখন ইম্পোর্ট অফ বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট এই দুইটা ওয়ার্ড রিপ্লেস হয়ে গেছে গুডস ডিক্লারেশনে। এখন আপনারা বলতে পারেন কেন আমি এখানে রাখছি। এখানে এই যে ডেস্কটা, এই যে আমার প্রেজেন্টেশন ডকুমেন্টসটা, এটা কিন্তু বিফোর বাজেটের আগে প্রিপেয়ার করা। বাজেটের পরে এটা অ্যামেন্ডমেন্ট করা হয় নাই, যেহেতু বাজেটের পরে আর সুযোগ পাওয়া যায়নি হলিডের কারণে। সো এখানে যখন লাস্ট ইয়ারে কাস্টমস অ্যাক্টে আপনার বিল অফ এন্ট্রি অথবা বিল অফ এক্সপোর্ট ওয়ার্ডটা রিপ্লেসড বাই গুডস ডিক্লারেশন, পণ্য ঘোষণা আপনার হিসাবে আপনার নতুন লতে ইন্ট্রোডিউস করা হলো, তখন আপনার এই ব্যাটের আইনে সেকশন 46-এ বিল অফ এন্ট্রি ওয়ার্ডটা ছিল, বিল অফ এন্ট্রি ওয়ার্ডটা চেঞ্জ হয় নাই। এই বছর এই ফাইন্যান্স অর্ডিন্যান্সের মাধ্যমে আপনার উইথ ইফেক্ট ফ্রম 1 July এই বিল অফ এন্ট্রি যত জায়গায় আপনার মেনশন করা আছে বিএটি অ্যাক্টে, এই ব্যাট এন্ড এসডি অ্যাক্টে সব বিল অফ এন্ট্রিকে আপনার গুডস ডিক্লারেশন মানে পণ্য ঘোষণা দ্বারা রিপ্লেস করা হয়েছে। তো সাবসিকুয়েন্টলি কিন্তু আমরা আর ইম্পোর্টের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি ওয়ার্ডটা ইউজ করতে পারবো না, তখন আমাদেরকে ওয়ার্ডটা ইউজ করতে হবে গুডস ডিক্লারেশন। থার্ড যে ডকুমেন্টস রিকোয়ারমেন্টটা সেটা হলো টিআর চালান। এটা একমাত্র ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে, যেহেতু ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে রিভার্স চার্জ মেকানিজমের বেসিসে ব্যাটটা পে করতে হয়, সেই ক্ষেত্রে ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য আপনার ডকুমেন্টস হলো ট্রেজারি চালান। সো এই তিনটা ডকুমেন্টস, তিনটা সার্কামস্টেন্সেসে লোকাল পারচেসের ক্ষেত্রে ট্যাক্স ইনভয়েস মূসক 6.3, ইম্পোর্টের ক্ষেত্রে গুডস ডিক্লারেশন বা প্রিভিয়াসলি আমরা যেটাকে টার্ম করছি আপনার বিল অফ এন্ট্রি, এবং ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে ট্রেজারি চালান। সো এই তিনটা রেসপেক্টিভ কন্ডিশনের ক্ষেত্রে এই তিন ধরনের ডকুমেন্টস থাকতে হবে। যদি আপনার ডকুমেন্টস পজিশনে না থাকে তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। তাহলে গেল ফোর্থ ব্র্যাকেট। ফিফথ ব্র্যাকেট যেটা, এখানে একটা চেঞ্জ আছে টাইমলাইন, যে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট ট্যাক্স ক্লেম করতে হবে। সো এখানে দেখেন লেখা আছে ইন দ্য মান্থ অফ পারচেজ অর উইদিন নেক্সট 4 মান্থস। সো এই 4 মান্থসটা 6 মান্থস হয়ে যাবে, কারণ এটা এই বাজেটে ফাইন্যান্স অর্ডিন্যান্সে চেঞ্জ করা হয়েছে। নট অনলি ইন হেয়ার, যত জায়গায় আপনার এই 4 মান্থস ওয়ার্ডটা ছিল এই সব জায়গায় আপনার 4 মান্থসটাকে 6 মান্থস দ্বারা রিপ্লেস করা হয়েছে। সো এখন থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে মানে উইথ ইফেক্ট ফ্রম 5 July যে মাসে পারচেস করবে সেই মাস এবং সাবসিকুয়েন্টলি 6 আপনার মাসের মধ্যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করা যাবে। যদি ওই সময়ের মধ্যে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা না যায় তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবেন না। লাস্ট কোশ্চেনটা আসে যে আমি যে বলতেছি, আমরা যে বলতেছি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করব, তাহলে কিভাবে করব? তো ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার একটাই মাত্র অপশন, সেটা হলো ব্যাট রিটার্ন। বাট একটা ব্যতিক্রমী ক্ষেত্র আছে, যে ক্ষেত্রে আপনার প্রিভিয়াসলি ব্যাট অ্যাক্ট 1991-এ যেরকম অপশন ছিল কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হতো, এই আপনার প্র্যাকটিসটা একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রয়ে গেছে, সেটা হলো টোবাকো, সিগারেট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। টোবাকোর ক্ষেত্রে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, ওখানে পজিটিভ ব্যালেন্স থাকতে হয়, দেন গুডস সাপ্লাই করা যায়। আদারওয়াইজ আগে টাকা ডিপোজিট করতে হয়, দেন সাবসিকুয়েন্টলি গুডস সাপ্লাই আপনার করতে হয়। সো একটা মাত্র ইন্ডাস্ট্রি টোবাকো ছাড়া বাকি সব ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হয় থ্রু মান্থলি ভ্যাট রিটার্ন। So this is the summary flow to take the input tax credit. Okay, so এখন আমরা ডিটেল ডিসকাশনে যাব। আপনার যে কোশ্চেনটা ছিল আপনি কোশ্চেনটা বলেন। স্যার আমার কোশ্চেন ছিল সেকেন্ড বাকেটে জিরো রেটেড সাপ্লাইস এক্সেপ্ট এক্সপোর্ট, ওই জিরো হ্যাঁ, রেটেড সাপ্লাইসটা সেটা কি আমার যদি লোকালি জিরো রেটেড সাপ্লাই হয় সেক্ষেত্রে পাবো, নাকি এক্সপোর্ট 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 যদি হয় এক্সপোর্টের তাইলে ক্ষেত্রে শুধু পাবো না? পাবেন, শুধু এক্সপোর্টের ক্ষেত্রে পাবেন, অন্য কোনো জিরো রেটের ক্ষেত্রে পাবেন না। অন্য কোনো জিরো রেট বলতে কোনটা? অন্য কোনো জিরো রেট বলতে বোঝায় লোকালি যেটা সাপ্লাই সেটাই, এক্সপোর্ট ছাড়া তো বাকিটা লোকালি। জি স্যার। সো জিরো শুধু এক্সপোর্ট, এক্সপোর্টের ক্ষেত্রে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন, আদার জিরোর ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। জি স্যার, এটাই কোশ্চেন ছিল। থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আমরা ডিটেলসে যাই। তাইলে
প্রথম কি ছিল, ইম্পর্টেন্ট পয়েন্টটা ছিল হলো আপনার ডেফিনেশন অফ ইনপুট। আমরা বললাম যে একটা ডেফিনেশন আছে ইনপুটে, ডেফিনেশন অফ ইনপুটে আমি যেই এলিমেন্টের উপরে ইনপুট টেক্সট ক্লেম করতে চাই সেইটা যদি ডেফিনেশন অফ ইনপুটে আপনার মেনশন করা থাকে, দেন আপনার অ্যালাউড টু টেক ইনপুট টেক্সট ক্রেডিট, আদারওয়াইজ নট অ্যালাউড টু টেক ইনপুট টেক্সট ক্রেডিট। তাহলে ডেফিনেশন অফ ইনপুটের আপনার এই ডেফিনেশন অফ ইনপুটে যদি যাই, তাইলে আমরা দেখব ইনপুটে যে ডেফিনেশনটা আছে এটা তিনটা সেগমেন্টে ডিভাইড করা। তিনটা সেগমেন্টে, প্রথম সেগমেন্টে বলা হয়েছে আপনার ইনপুটের মিনিংটা কি, দ্বিতীয় সেগমেন্টে বলা হয়েছে আপনার কোন কোন এলিমেন্ট গুলার ক্ষেত্রে আপনি ইনপুট হিসেবে মানে ডিফাইন করা হবে না, মানে দ্যাট মিনস নেগেটিভ লিস্ট। আর থার্ড সেগমেন্টটা হলো ট্রেডিং এর ক্ষেত্রে, মানে ট্রেডারদের ক্ষেত্রে আপনার ইনপুটটা কি। এই হলো তিনটা সেগমেন্টে ডিভাইড করা। তাহলে কি বললাম, একটা সেগমেন্ট হলো আপনার ইনপুটের মিনিংটা কি, ইনপুটের মধ্যে কি কি ইনপুট করা আছে। সেকেন্ড সেগমেন্টটা হলো কোনগুলা ইনপুট না, যেটা ইনপুটের ডেফিনেশন থেকে এক্সক্লুডেড, দ্যাটস মিন্স নেগেটিভ লিস্টে কোনগুলা আছে। তৃতীয় সেগমেন্টটা হলো ইন কেস অফ ট্রেডিং, মানে ব্যবসার ক্ষেত্রে কোনগুলা ইনপুট। সো ফার্স্ট সেগমেন্টে আমরা যদি দেখি যে কোনগুলা ডেফিনেশনে ইনপুটের ডেফিনেশনে ইনপুট করা আছে, আপনার ইনপুটের ডেফিনেশনে ইনপুট করা আছে র মেটেরিয়ালস, ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, আপনার ফুয়েল, প্যাকিং ম্যাটেরিয়ালস, আপনার সার্ভিসেস, মেশিনারি অ্যান্ড স্পেয়ার পার্টস। এই এলিমেন্টগুলা ফার্স্ট সেগমেন্টে আপনার উপকরণের মিনিং এ ইনপুট করা আছে। এখন এখানে একটা কমন এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, যে সাপোজ আমরা অনেক সময় যখন কোনো প্রোডাক্ট পারচেস করি, অনেক প্রমোশনাল আইটেম আমরা কি ফ্রি পাই, রাইট? সাপোজ যদি আমি বলি যে হ্যাঁ একটা প্রোডাক্ট আপনি কিনতেছেন, ওই প্রোডাক্টের সাথে হয়তো আপনাকে একটা প্লাস্টিকের বালতি ফ্রি দিল, রাইট? ঠিক আছে, আমি একটা প্রোডাক্ট পারচেস করলাম, এর সাথে একটা প্রোডাক্ট আপনার প্লাস্টিকের বালতি আপনাকে কি করলো, ফ্রি দিল প্রমোশনাল আইটেম হিসেবে। তাইলে এখন যে কোম্পানিটার যে প্রোডাক্টটা আমি পারচেস করলাম, যে কোম্পানির প্রোডাক্টটা আমি পারচেস করলাম, ওই কোম্পানির প্রোডাক্টটা আপনার পারচেস করার ক্ষেত্রে আমি যখন ওই কোম্পানি যখন আপনার তার প্রোডাক্টের সাথে এই বালতিটা আপনাকে সাপ্লাই দিল, তো অবশ্যই ওই কোম্পানি কি করছে, বালতিটা পারচেস করছে এটা আপনার ইন্ডাস্ট্রি, মানে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি থেকে, এবং যখন পারচেস করছে ব্যাট পে করে পারচেস করছে। ওকে, সো কোশ্চেনটা আসতেছে, যে কোম্পানি প্রোডাক্টটা সেল করতেছে আমার কাছে, আমি ওই কোম্পানির প্রোডাক্টটা পাচ্ছি প্লাস বালতিটা পাচ্ছি এজ এ ফ্রি প্রমোশনাল আইটেম। তো কোশ্চেনটা হলো, ওই যে কোম্পানি বালতিটা পারচেস করলো, তাহলে বালতির উপর যে ব্যাটটা পে করলো, তাহলে এই ব্যাটটা ইনপুট ট্যাক্স কেস হিসেবে ক্লেম করতে পারবে কিনা। সো তাইলে আমাদের এই কোশ্চেনের রেসপন্সটা যদি এরকম হয় যে ইনপুট ট্যাক্স কেসটা ক্লেম করতে হলে প্রথমে কি করতে হবে, দেখতে হবে যে ডেফিনেশন অফ ইনপুটে আপনার ওই এলিমেন্টে ইনপুট করা আছে কিনা। এখন এখানে দেখেন 8 ধরনের আপনার এলিমেন্টস আছে। এই 8 ধরনের এলিমেন্টস এর কোনোটাতেই কিন্তু আপনার ওই বালতিটাকে আপনি এখানে ক্যাটাগরাইজ করতে পারবেন না। কারণ আপনি যে প্রোডাক্টটা পারচেস করছেন, ওই প্রোডাক্ট বালতিটা ওই প্রোডাক্টের র মেটেরিয়াল না, বালতিটা ল্যাবরেটরি রিয়েজেন্টও না, ল্যাবরেটরি ইকুইপমেন্টও না, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজও না, ফুয়েলও না, ওই বালতিটা ওই প্রোডাক্টের প্যাকিং ম্যাটেরিয়ালসও না, ওই আপনার বালতিটা সার্ভিসেসও না, মেশিনারি অ্যান্ড স্পেয়ার পার্টসও না। তাহলে দেখেন যে আপনার একটা প্রোডাক্টের সাথে আর একটা প্রোডাক্ট যে প্রমোশনাল হিসেবে ফ্রি দিছে, এবং ওই প্রোডাক্ট যেটা ফ্রি দিছে এটা পারচেস করার সময় ব্যাট পে করছে, কিন্তু ওই ব্যাটটা আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে না, কারণ এটা কোনোভাবেই ডেফিনেশনের যে এলিমেন্ট গুলো আছে এই কোনোটার মধ্যেই আপনার কি করা যাচ্ছে না, ক্যাটাগরাইজ করা যাচ্ছে না। তো তাহলে প্রথম পয়েন্টটা হলো যে যখনই ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হবে, তখন দেখতে হবে যে আমার ডেফিনেশন, ইনপুটে যে ডেফিনেশন আছে ওই ডেফিনেশনের মধ্যে ইনকর্পোরেট করা যায় কিনা। যদি ইনকর্পোরেট করা যায় অ্যাজ এ ইনপুট, দেন ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট। এটা গেল ফার্স্ট সেগমেন্ট। সেকেন্ড সেগমেন্টে একটু সহজ, কারণ সেকেন্ড সেগমেন্টে বলে দেওয়া হয়েছে যে আপনার কোনগুলাকে ইনপুট হিসাবে
ট্রিট করা হবে না। বলা হয়েছে নিম্ন বর্ণিত পণ্য বা সেবা সমূহ উপকরণ হিসেবে বিবেচিত হইবে না। তো তাইলে আপনি ব্যাট যখন পারচেস করবেন, আপনি প্রপারলি ট্যাক্স ইনভয়েস নিয়ে ব্যাট পে করে এই গুডস এবং সার্ভিস গুলা পারচেস করবেন। কিন্তু পয়েন্টটা হলো আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ডেফিনেশন অফ ইনপুটে এগুলাকে ইনপুট হিসেবে ট্রিট করা হয় নাই। সো যেহেতু এগুলো ইনপুট হিসেবে ট্রিট করা হয় নাই, সেগুলা এক্সক্লুশন লিস্টে আছে ডেফিনেশন অফ ইনপুটে, এবং এগুলাকে আমরা জেনারেলি আবার আপনার বলে থাকি ব্ল্যাক লিস্টেড আইটেম। মানে এই এগুলা বেসিসে কি করা যাবে না, এগুলোর উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেগেটিভ আইটেম। সো এগুলা নেগেটিভ লিস্টেড আইটেম। নেগেটিভ লিস্টেড আইটেম মিনস যে আমি এগুলোর উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো না। সো কি কি আছে যদি আমরা এখানে দেখি, এখানেও 6টা বাকেট আছে। প্রথম বাকেটে বলছে লেবার, ল্যান্ড, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট অ্যান্ড ফিকচার, বিল্ডিং or infrastructure or establishment construction, balancing, modernization, replacement, expansion, renovation and repairing. Second bucket আছে all kinds of furniture, office supply, stationaries, refrigerator and freezer, air conditioner, fan, electric equipment, generator purchase or repairing. থার্ড বাকেটে আছে ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচারাল প্ল্যান এন্ড ডিজাইন। ফোর্থ বাকেটে আছে ভেহিকেল পারচেস, রেন্টাল এন্ড লিজ। ফিফথ প্যাকেটে আছে ট্রাভেল, এন্টারটেনমেন্ট, স্টাফ ওয়েলফেয়ার, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড রিলেটেড গুডস ও সার্ভিসেস দেয়ার টু। অ্যান্ড লাস্ট প্যাকেটে আছে রেন্ট অফ প্রিমিসেস অফ বিজনেস অর্গানাইজেশন, অফিস, শোরুম or similar place called by whatever name। তার মানে আপনি আপনার একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য, অফিস বা শোরুমের জন্য আপনি একটা প্রিমিসেস ভাড়া করছেন, ওই প্রিমিসেস ভাড়ার উপরে আপনি ব্যাট পে করছেন, বাট আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারতেছেন না। এই প্রিমিসেসটা আপনার বিজনেসের সাথে ডিরেক্টলি রিলেটেড, তারপর আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ ডেফিনেশন অফ ইনপুটে এগুলা এক্সক্লুশন লিস্টে মেনশন করা আছে। সো এগুলার উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না। দিস ইজ দ্য সেকেন্ড সেগমেন্ট অফ ডেফিনেশন। থার্ড সেগমেন্টটা যদি দেখি, আমরা আগেই বলছি থার্ড সেগমেন্টটা হলো অনলি ফর ট্রেডার, মানে ব্যবসায়ী ক্ষেত্রে। তো ব্যবসায়ী ক্ষেত্রে নর্মালি আপনার কি থাকে? ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবসায়ী কি? ব্যবসায়ী হলো গুডস পারচেস করে একজনের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি করে। তো তার জন্য কি, তার জন্য তার র মেটেরিয়ালস দরকার হয় না, তার প্রোডাক্টটাই হলো আপনার ইনপুট। এবং এই ব্যবসাটা করতে মানে গুডস পারচেস করে গুডস সাপ্লাই দিতে গেলে তার ওই প্রোডাক্ট ছাড়াও তার ওই বিজনেসের জন্য কিছু সার্ভিস আপনার রিকোয়ার্ড হয়, যে ওই প্রোডাক্টটা সাপ্লাই করতে গেলে বা ওই প্রোডাক্টের বিজনেস করতে গেলে তার রিলেটেড সার্ভিসও পারচেস করতে দিতে পারে। ইলেকট্রিসিটি থাকতে পারে, তার ট্রান্সপোর্টেশন কস্ট থাকতে পারে, আদার আপনার রিলেটেড সার্ভিস তাকে পারচেস করতে দিতে পারে ফর সেলিং দ্য গুডস। সো এই জন্য আপনার ট্রেডারদের ক্ষেত্রে বলা হয়েছে গুডস ইম্পোর্টেড, পারচেসড, অ্যাকোয়ার্ড অর আদারওয়াইজ কালেক্টেড ফর সেল, এক্সচেঞ্জ অর ট্রান্সফার ইন এনি আদার ম্যানার অর সার্ভিসেস। তার মানে যে গুডসটা পারচেস করে সেল করবে, তাহলে সেই গুডসটা এবং আপনার ওই বিজনেস কন্ডাক্ট করার জন্য যে সার্ভিস গুলা আপনার প্রকিউর করে, ওই সার্ভিস গুলা আপনার ট্রেডারের ক্ষেত্রে ইনপুট হিসেবে ডিফাইন করা হয়েছে। তার মানে আমি যদি এখন সামারি করি, যে ডেফিনেশন অফ ইনপুট যদি দেখি আপনার ক্লজ 18 ক ইন সেকশন 2, ওখানে আপনার ডেফিনেশন অফ ইনপুটটাকে 3টা সেগমেন্টে ডিভাইড করা আছে। ফার্স্ট সেগমেন্টে আপনার মেনশন করা আছে কোনগুলা ইনপুট, সেকেন্ড সেগমেন্টে মেনশন করা আছে কোনগুলা ইনপুট হিসেবে ট্রিট করা যাবে না, এবং থার্ড সেগমেন্টে মেনশন করা আছে ট্রেডারদের ক্ষেত্রে মানে ব্যবসায়ীর ক্ষেত্রে কোনগুলা ইনপুট। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইনপুট। এখন ইনপুট, আমরা তো যে ইনপুট ট্যাক্স ক্রেডিট, আমরা কিন্তু ইনপুটটা ক্রেডিট নিই না, রাইট? ইনপুটের উপর যে ট্যাক্সটা পেড করা হয় সেটাকে বলা হয় ইনপুট ট্যাক্স, এবং ওই ইনপুট ট্যাক্সটা যেটার বেনিফিট নেওয়া হয় সেটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট বা উপকরণ কর রেয়াত বা ইনপুট ইনপুট ট্যাক্স রিবেট, যেটাই আমরা বলি। সো তাইলে আমরা এতক্ষণ ডেফিনেশন দেখলাম ইনপুট। তাহলে ইনপুটের ডেফিনেশনের পরে তাহলে ইনপুটের উপর যে ট্যাক্সটা পে করা হয় সেটাকে বলা হয় ইনপুট ট্যাক্স।
সো ইনপুট ট্যাক্স একটা ডেফিনেশন আছে আপনার ক্লজ 19-এ, আপনার অফ সেকশন 2-এ। ওখানে বলা হয়েছে দুইটা সেগমেন্টে আপনার ইনপুট ট্যাক্সের ডেফিনেশনটাকে ডিভাইড করা হয়েছে। একটা সেগমেন্ট হলো আপনি যদি লোকালি পারচেস করেন তাইলে কি, আর একটা সেগমেন্ট হলো আপনি যদি ইম্পোর্ট করেন তাইলে কি। সো এখানে বলা হয়েছে ইনপুট ট্যাক্স মিনস VAT except advance tax paid at import stage against imported goods and services as input. সো বলা হয়েছে ইনপুটে যে আপনি ভ্যাটটা পেড করবেন ইনপুট স্টেজে অ্যাকসেপ্ট এটি, কারণ এটি আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট না, এটি হলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ক্লেম করা যায়। এটিকে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা নেওয়ার সুযোগ নাই, আমরা এটা ডিসকাস করেছি প্রিভিয়াসলি। সো এটি ইজ দ্য আপনার এলিমেন্ট ফর টেকিং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, নট ইনপুট ট্যাক্স ক্রেডিট। এই জন্য এখানে ইনপুট ট্যাক্সের যে ডেফিনেশন আছে ওখানে এই জন্য কিন্তু বলা হয়েছে ব্যাট উইদিন ব্র্যাকেটে বলা হয়েছে অ্যাকসেপ্ট অ্যাডভান্স ট্যাক্স, ব্যাট পেইড এট ইম্পোর্ট স্টেজ এগেনস্ট ইম্পোর্টেড গুডস এন্ড সার্ভিসেস এন্ড ইম্পোর্ট, and VAT paid against goods or services purchased or collected from local sources as input। তার মানে ইনপুটের উপরে যে ট্যাক্সটা পে করবেন দ্যাট ইজ কল্ড ইনপুট ট্যাক্স। এবং ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাটের ব্যাটটাকে শুধুমাত্র ইনপুট ট্যাক্সের ডেফিনেশনে ইনকর্পোরেট করা হয়েছে, এটিটাকে ইনপুট ট্যাক্স ক্রেডিটের আপনার ডেফিনেশনে ইনকর্পোরেট করা হয় নাই। না হওয়ার কারণে দুইটা সুবিধা। একটা সুবিধা হলো যে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে গেলে কি করতে হবে, যে আপনাকে অনেকগুলা কন্ডিশনস ফুলফিল করতে হবে অ্যাজ পার সেকশন 46। আর দ্বিতীয় যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায় ওনলি যখন আউটপুট ব্যাটের রেট 15% হয় অথবা এক্সপোর্টের ক্ষেত্রে জিরো রেট অ্যাপ্লিকেবল হয়। বাট এটির ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো লিমিটেশনস নাই, কারণ এটিটা নট ইনপুট ট্যাক্স। সো এটি যেহেতু ইনপুট ট্যাক্স না, তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য যে কন্ডিশন গুলো আছে সেগুলা এটির জন্য আপনার কোনো কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট না। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, যে এটিটা আপনি অলওয়েজ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ক্লেম করতে পারবেন। আপনার যে প্রোডাক্টটা অথবা যে সার্ভিসটা আপনি সাপ্লাই দিতেছেন সেটার ব্যাটের রেট কত সেটার উপর কিন্তু এটির ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিপেন্ড করে না। এটির ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অলওয়েজ আপনি নিতে পারবেন, সেটা আউটপুট ব্যাটের রেট 15% ছাড়া অন্য যে কোনো রেটই হোক না কেন। সো দিস ইজ দ্য দিস আর দ্য টু মেজর বেনিফিটস ইন কেস অফ এটি নট কনসিডারিং এজ এ ইনপুট ট্যাক্স ক্রেডিট। সো এটা ছিল আপনার ডেফিনেশন অফ ইনপুট ট্যাক্স। এখন আমরা প্রিভিয়াসলি যেটা দেখলাম বাকেট, আপনার 6টা বাকেট ইনপুট ট্যাক্স ক্লেম করার জন্য। প্রথমটা দেখলাম যে ইনপুটের ডেফিনেশনটা নিয়ে আমরা ডিসকাস করলাম। সেকেন্ড পয়েন্টটা দেখলাম যে আউটপুট বেটটা কোন কোন আপনার সার্কামস্টেন্সেস আউটপুট বেটের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্লেম করা যায় সেটা আমরা দেখলাম। এখন থার্ড যে কন্ডিশনস, যে সেকশন 46 এর যে প্রভিশনস গুলো আছে সেগুলো কমপ্লাই করতে হবে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো এখন আমরা চলে যাব সেকশন 46 এর যে কন্ডিশনস, যে কোন কোন আপনার কন্ডিশনস ফুলফিল করলে দেন ইউ আর অ্যালাউড টু টেক ইন ট্যাক্স ক্রেডিট। এবং এই সেকশন 46-এ এই আপনার ফাইন্যান্স অর্ডিন্যান্সের মাধ্যমে কিছু চেঞ্জ আসছে, সেই চেঞ্জ গুলো আমরা ডিসকাস করে নিব, যেগুলো আমার এই প্রেজেন্টেশনে নাই। কারণ আমি আগেই বলেছি এই প্রেজেন্টেশনটা এই ফাইন্যান্স অর্ডিন্যান্সের আগে প্রিপেয়ার করা, এটা আমি মডিফাই করব বিফোর সার্কুলেটিং টু অল অফ ইউ। আমি যখন আপনাদেরকে এই প্রেজেন্টেশনে সার্কুলেট করব অবভিয়াসলি আমি এটাকে চেঞ্জ করে আপনাদেরকে সার্কুলেট করব। সো সেকশন 46 এর ফার্স্টে যদি দেখি, এখানে দেখেন এখানে তিনটা মেজর কন্ডিশনস আছে, তিনটা মেজর কন্ডিশনসকে ফুলফিল করতে হয়। একটা কন্ডিশনস হলো আপনার পেমেন্ট মোড, যে আপনি যখন পারচেস করবেন ইম্পোর্টেডের ক্ষেত্রে আর এই পেমেন্ট মোডের ইস্যুটা আসে না, কারণ ইম্পোর্টের ক্ষেত্রে আপনার সবসময় গুডস ইম্পোর্ট করি থ্রু বিল অফ এরিয়া এলসির মাধ্যমে। সো আপনার পেমেন্টটা সবসময় ব্যাংকিং চ্যানেলে হয় ইন কেস অফ ইম্পোর্ট। বাট যখন আমি লোকালি পারচেস করি তখন এই পেমেন্টের
অনেকগুলো অবলিক অপশন থাকে। একটা অপশন থাকে যে আমি এলসির মাধ্যমে হয়তো ইম্পোর্ট মানে পারচেস করতে পারি। একটা অপশন থাকে যে আমি ব্যাংকিং মিডিয়ামের মাধ্যমে পারচেস করতে পারি, মানে চেক ইস্যু করে পে অর্ডার। আরেকটা অপশন থাকে যে মোবাইল ব্যাংকিং মিডিয়ামের মাধ্যমে আমি পারচেস করতে পারি, রাইট? যদি আমি লোকালি আপনার গুডস অথবা সার্ভিস পারচেজের ক্ষেত্রে আপনার পেমেন্ট মেকানিজমটাকে ওভারঅল ডিসকাস করি। তো এখানে যে মেইন পয়েন্টটা ওখানে বলা হয়েছে যে ফুল পেমেন্ট থ্রু ব্যাংকিং মিডিয়াম অর মোবাইল ব্যাংকিং মিডিয়াম ইফ ট্যাক্সেবল সাপ্লাই ভ্যালু এক্সিস টাকা 1 লাখ। তো সাপোজ আপনি কোনো একটা র মেটেরিয়াল পারচেস করলেন আপনার ফ্যাক্টরির জন্য। এখন এই র মেটেরিয়ালটা পারচেজের ক্ষেত্রে আপনার ট্রানজেকশন ভ্যালুটা হয়ে গেল 1.5 লাখ সাপোজ। তো তখন আপনার 1 লাখ টাকার যেই সেলিংটা আছে সেটা এক্সিড করে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি এই টোটাল 1.5 লাখ টাকা ব্যাংকিং মিডিয়াম অথবা মোবাইল ব্যাংকিং মিডিয়ামে পেমেন্ট না করেন, মানে আপনি ক্যাশে পেমেন্ট করেন, তাইলে আপনি সব কন্ডিশন ফুলফিল করলেও, যে আপনি 15% হারে আউটপুট ভ্যাট পে করবেন, আপনি ট্যাক্স ইনভয়েস ইস্যু করবেন, আপনি 6 মাসের মধ্যে রিবেট ক্লেম করবেন, হোয়াট এভার অল বাকি যত কন্ডিশনস আছে সবগুলো ফুলফিল করলেও আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি ব্যাংকিং মিডিয়াম অথবা মোবাইল ব্যাংকিং মিডিয়ামের মাধ্যমে আপনি পেমেন্টটা করেন নাই। পয়েন্ট 1। এটার একটা এক্সেপশন আছে। এক্সেপশন হলো, আমরা যখন রেজিস্ট্রেশন নিয়ে ডিসকাস করছিলাম তখন আমরা কি বলেছিলাম, দুই ধরনের রেজিস্ট্রেশন টাইপ হয়। একটা হলো ইউনিট রেজিস্ট্রেশন, একটা হলো সেন্ট্রাল রেজিস্ট্রেশন। সেন্ট্রাল রেজিস্ট্রেশনে আমরা ডিসকাস করছি কি, যে ব্যাটের রেকর্ড সেন্ট্রালি মেনটেন করা হয়, ব্যাটের পেমেন্ট সেন্ট্রালি করা হয়, এবং যত জায়গায় আপনার অপারেশন থাকুক না কেন, ওয়ান কোম্পানি ওয়ান রিটার্ন এবং সেন্ট্রালি আপনার পেমেন্ট। বাট দ্য সেম টাইম আমরা তখন ডিসকাস করছিলাম যে যদি ইউনিট রেজিস্ট্রেশন হয়, যে ঠিক আছে আপনার বিভিন্ন জায়গায় একটা কোম্পানির বিভিন্ন জায়গায় অপারেশন আছে, বিজনেস আছে, সো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় সেপারেটলি সেপারেটলি রেজিস্ট্রেশন নিছে। তো তখন কি হয়, তখন হতে পারে যে ঠিক আছে আমার ফ্যাক্টরি থেকে গুডসটা ডিপোতে পাঠাইলাম, ডিপোর থেকে আমি ডিলারকে দিয়ে দিলাম। এখন একই কোম্পানির মাধ্যমে আন্ডারে কিন্তু ডিপোটাও এবং ফ্যাক্টরিটাও, ঠিক আছে, তো সেম ওনারশিপের আন্ডারে। তো তখন আমি একই কোম্পানির মাধ্যমে আমি হয়তো রেজিস্ট্রেশন নিয়েছি ভিন্ন, কিন্তু এক কোম্পানির মধ্যেই আমার এক প্লেস থেকে আরেক প্লেসের সাপ্লাইয়ের জন্য তো আর পেমেন্ট হতে পারে না, কারণ আমিই তো আমি। তো তখন এই জন্য বলা হয়েছে যে অ্যাকসেপ্ট ট্রানজেকশন বিটুইন ব্যাটারি স্টেট সাপ্লায়ার এন্ড সাপ্লাই রিসিভার আন্ডার সেম ওনারশিপ। যদি আমি হই সেম ওনারশিপের আন্ডারই হয়, তাহলে এক লোকেশন থেকে যখন আরেক জায়গায় লোকেশনে আপনার গুডস সাপ্লাই হবে, তখন ট্যাক্স ইনভয়েস অবভিয়াসলি ইস্যু করবে। ব্যাটের রেট, ব্যাটের অ্যামাউন্ট সবকিছু মেনটেন করা থাকবে, বাট এখানে কোনো মনিটারি ট্রানজেকশন হবে না, মানে আপনার পেমেন্টের কোনো ইস্যু আসতেছে না। সো ফ্যাক্টরি থেকে যখন গুডসটা আপনার ডিপোতে পাঠাইলো, ডিপো যদি আপনার গুডসটাকে সাপ্লাই দেওয়ার সময় 15% হারে ব্যাট পে করে, তাহলে আপনার ডিপো ফ্যাক্টরি থেকে যেই রেটে গুডসটা পারচেস করলো, মানে ট্রান্সফার হইলো উইথ ভিএটি, ওই ব্যাটটা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবে। সেক্ষেত্রে পেমেন্টের মুডের বা পেমেন্টের মিডিয়ামের কোনো অব্লিগেশনস নাই। দিস ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2 যেটা এখানে আছে, ইম্পোর্ট অফ সার্ভিস। সো ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে আমরা আসলে ইম্পোর্টের সার্ভিসের এটা ডিটেলস ডিসকাশন করি নাই, সাবসিকুয়েন্টলি করব। বাট আমরা একটু বলে নিই, যেহেতু এখানে এই পয়েন্টের ডিসকাশনের ইস্যু আছে, যে যখন সার্ভিস ইম্পোর্ট করা হয়, সার্ভিস ইম্পোর্ট করলে সেকশন 20-তে মেনশন করা আছে যে প্রসেসটা কি হবে। ওখানে বলা হয়েছে একবার ইনপুট হবে একবার আউটপুট হবে। সো যখন আপনার সার্ভিস আপনার ইম্পোর্ট হয়, তখন বলা হয়েছে যে আপনাকে টু ডিসক্লোজ সেপারেটলি পেয়েবল আউটপুট ভ্যাট এগেইনস্ট ইনপুট অফ সার্ভিস ইন দ্য বিইটি রিটার্ন অফ সার্ভিস রিসিপিয়েন্ট। যেহেতু সেকশন 20-তে বলা হয়েছে একবার আউটপুট একবার ইনপুট, সো সেই জন্য আপনার ইনপুট অফ সার্ভিসেসের ক্ষেত্রে আপনার আউটপুট ভ্যাটটা সেপারেটলি ভ্যাটের রিটার্নে ডিসক্লোজ করতে হবে। যদি রিটার্নে ডিসক্লোজ করা না হয়, তাহলে
আপনার এই ইম্পোর্ট অফ সার্ভিসেস এর এগেইনস্টে যে ভ্যাটটা পে করা হবে সেটাই ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করা যাবে না। থার্ড যে বাকেটে টাইম লাইন, সো টাইম লাইনটা আপনার যেই মাসে পারচেস করা হয়েছে সেই মাস অথবা তার পরবর্তী 6, আমি আগেই বলেছি কোডটা 6 হয়ে গেছে, 6 ট্যাক্স পিরিয়ডের মধ্যে আপনার ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবে। সো আপনার এই 6 ট্যাক্স পিরিয়ড আপনার যদি আপনার কি হয়ে যায়, আপনার এক্সপায়ার হয়ে যায়, তাহলে কিন্তু আর ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার সুযোগ থাকবে না। দেন আপনার এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে, যেটা ডিসকাস করলাম, যদি ট্রানজেকশন ভ্যালুটা আপনার 1 লাখ টাকার উপরে হয়, তাইলে এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে। সাপোজ মনে করেন আমি আমার ফ্যাক্টরি আছে, ওকে, আমি আমার ফ্যাক্টরিতে কি করতেছি, এ নামে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি। এখন লোকালি আমি র মেটেরিয়াল পারচেস করলাম আপনার লোকাল এক সাপ্লায়ার কাছ থেকে, যার ভ্যালু হলো 1,50,000 টাকা। সো 1 লাখ টাকার যে ব্র্যাকেট সেটা এক্সিড করে ফেলছে। এখন আমি এই 1.5 লাখ টাকা কি করলাম, ক্যাশ টাকা পে করলাম এবং র মেটেরিয়ালটা পারচেস করলাম। পারচেস করার পর র মেটেরিয়াল দিয়ে আমি ফিনিশ গুডস ম্যানুফ্যাকচার করছি, এবং ম্যানুফ্যাকচার করার পর যে ফিনিশ গুডসটা আছে সেটা আমি 15% আউটপুট ব্যাট পে করে সাপ্লাই দিছি। সো যেহেতু আমি 1 লাখ টাকার যে কন্ডিশনসটা আছে ওই কন্ডিশনসটা ফুলফিল করি নাই, মানে আমি ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করি নাই, তাইলে আমি ওই যে 1.5 লাখ মানে 1.5 লাখ টাকার যে পারচেস করলাম 1,50,000, ওটার উপরে যে 15% ব্যাটটা, তাহলে আমি কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো না। তো ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম না করলে আমি কি করব, তখন আমি বলবো যে তাইলে তো আর আমার রিটার্নে ইনপুট ট্যাক্স ক্রেডিটে ডিসক্লোজ করার দরকার নাই, কারণ আমি এটা রিবেট পাবো না, কেন ডিসক্লোজ করব। সো এটা কিন্তু লজিক্যাল পয়েন্ট যে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে করতে পারবো না, সো আমি এটা রিটার্নে ডিসক্লোজও করবো। কিন্তু প্রভিশনসটা কিন্তু তা না। প্রভিশনসটা বলছে রুল 29-এ ডেসক্রাইব করা আছে যে আপনি যদি ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট না করার জন্য ইনপুট ট্যাক্স ক্রেডিট না পান, তাইলেও আপনাকে কি করতে হবে, যে আপনাকে প্রথমে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হবে। যেখানে বলা হয়েছে ইন কেস অফ অ্যাকোয়ারিং ট্যাক্সেবল সাপ্লাই, ইফ এনি রেজিস্টার্ড পারসন পেজ কনসিডারেশন বাই এনি মিনস আদার দেন ব্যাংকিং অর মোবাইল ব্যাংকিং মিডিয়াম ফর এ সাপ্লাই will have to make a increasing adjustment. The required increasing adjustment shall have to be made on that tax period or tax periods in which tax periods any person has paid consideration by any means other than verifiable banking or mobile banking documents. The amount of adjustment shall be equal to the tax fraction of the consideration paid in any means other than verifiable ব্যাংকিং অর মোবাইল ব্যাংকিং ডকুমেন্টস। তার মানেটা হলো যে আপনাকে প্রথমে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে হবে, করার পরে যেহেতু আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করার জন্য ইলিজিবল না, সেটাকে নালিফাই করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই ওই সমপরিমাণ অ্যামাউন্টের জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আলটিমেটলি একবার রিবেট নিছেন, একবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 0 হয়ে গেছে, দ্যাট ইজ ফাইন। বাট আপনাকে কি করতে হবে, আপনাকে রিটার্নে এইভাবে ডিসকাস করতে হবে, যেহেতু রুল 29-এ আপনার প্রসেসটা এইভাবে ডেসক্রাইব করা আছে। এখন আপনি বলতে পারেন যে রেজাল্ট যদি একই হয়, তাহলে আমার এটা ডিসক্লোজ করা একবার, আবার এটাকে অ্যাডজাস্ট করার দরকারটা কি, এটা আপনি বলতে পারেন, বাট দিস ইজ ল। সো ল যেভাবে গাইড করা আছে প্রসিডিউর সেভাবে যেতে হবে। না গেলে কি হবে, আপনারা দেখবেন যে আপনাদের পাস্ট কোশ্চেনগুলো যদি দেখেন, পাস্ট কোশ্চেনে দেখবেন যে আপনার দুই ধরনের প্যাটার্নে এই ধরনের অঙ্ক আসে। নেট ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন কিরকম, যে বলে যে ঠিক আছে, একটা একটা বিশাল আপনার দিয়ে দিল, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল, বলে যে ঠিক আছে এখানে এই ট্রানজেকশনগুলোর বেসিসে আউটপুট ট্যাক্স কত হবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট কত হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত হবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত হবে। আর আবার বলা থাকে যে ঠিক আছে নেট ট্যাক্স লাইবিলিটি কত হবে। নেট ট্যাক্স লাইবিলিটি যদি আপনাকে ক্যালকুলেট করতে বলে, তাহলে 4টার যোগ বিয়োগের রেজাল্ট হলো নেট ট্যাক্স লাইবিলিটি। বাট যখন আলাদা আলাদা করে বলে
তখন কিন্তু আপনি যদি এটাকে ইনপুট ট্যাক্স ক্রেডিটে না নেন, ক্লেম না করেন, তাহলে কিন্তু ওই রেজাল্টটা মিলবে না। আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যদি না করেন, তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের রেজাল্টটা ম্যাচিং হবে না। সো ওইটা তো একটা ভুল। আরেকটা ভুল কি, ইউ আর নট কমপ্লাইং উইথ দিস রুল 29। সো সহজ কথা হলো যে আপনি যদি পেমেন্ট রিলেটেড ক্ষেত্রে নন কমপ্লায়েন্স হন, তাইলে আপনাকে নন কমপ্লায়েন্স হওয়ার পরেও আপনাকে প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটলি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে হবে, এবং করার সাথে সাথে ওই ট্যাক্স পিরিয়ডেই এটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিতে হবে, সো দ্যাট আলটিমেটলি রেজাল্ট ইজ জিরো। দেন কিছু কিছু সার্কামস্টেন্সেস ডিফাইন করা আছে যেই ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায় না। কি ধরনের? যেমন আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে গেলে প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হলো আপনার পারচেজ রেজিস্টারে এটা এন্ট্রি করতে হয়। যাদের আপনার পারচেজ রেজিস্টার আপনার ম্যানুফ্যাকচারার অথবা সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে প্রেসক্রাইব ফর্ম 6.1, আর ট্রেডারের ক্ষেত্রে ব্যবসায়ীর ক্ষেত্রে হলো পারচেজ সেলস অ্যাকাউন্ট 6.2.1। সো আগে আপনার এই পারচেজ রেজিস্টারে এন্ট্রি হবে, দেন ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট। বাট যদি দেখা গেলো যে না, আপনি পারচেজ রেজিস্টারে এন্ট্রি দেন নাই, বাট ডিরেক্টলি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করে ফেলছেন, তাইলে কিন্তু ওই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করাটা লফুল আপনার হবে না। তার মানে ওইটা আনলফুল ইনপুট ট্যাক্স ক্রেডিট, মানে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ওইভাবে আপনি নিতে পারবেন না। দেন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে আমরা যখন লোকালি পারচেস করি তখন কি হয়, ট্যাক্স ইনভয়েসে যদি দেখি, বোথ বায়ার এন্ড সেলার মানে পারচেজার এবং সেলারের কি থাকে, নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার আপনার মেনশন করার অপশন ওখানে আছে। সো যদি আপনি পারচেস করেন যেখানে নেম, অ্যাড্রেস এন্ড রেজিস্ট্রেশন নাম্বার বোথ পারচেজার এবং সেলারের ট্যাক্স ইনভয়েসে নাই, তাহলে কিন্তু ওই ডকুমেন্টসটা ইনকমপ্লিট ডকুমেন্টস হিসেবে কনসিডার হবে এবং ওইটার বেসিসে ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। Then in case of taking supply from the importer, BAT 6.3 shall have respective bill of entry number, commercial description of goods as per description of bill of entry। এটার পয়েন্ট হলো যে আপনি ধরে নিন ম্যানুফ্যাকচারার একটা র মেটেরিয়াল পারচেস করতেছেন, বাট আপনি লোকালি ওই র মেটেরিয়ালটা পারচেস করতেছেন একজনের কাছ থেকে যে এটা আসলে ইম্পোর্ট করে সেল করে। তো তার মানে সে ইম্পোর্ট করতেছে, ইম্পোর্ট করে আমাকে বিক্রি করতেছে, আমি পারচেস করে এইটা একটা ফিনিশ গুডস ম্যানুফ্যাকচার করতেছি। তো আমি যখন ওই ইম্পোর্টারের কাছ থেকে পারচেস করব, তখন ইম্পোর্টার কি করবে, আমাকে একটা ট্যাক্স ইনভয়েস দিবে মূসক 6.3। ওই ট্যাক্স ইনভয়েসে দুইটা ইনফরমেশন ম্যান্ডেটরিলি মেনশন করতে হবে, যদি মেনশন করা না থাকে তাহলে আমি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবো না। একটা কি, ওই যার ইম্পোর্টারের কাছ থেকে আমি গুডসটা পারচেস করছি, ওই ইম্পোর্টার যে ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করছে, পেড করার পর কি হয়েছে, ওখানে একটা বিল অফ এন্ট্রি নাম্বার, সো যেই বিল অফ এন্ট্রি আপনার রেফারেন্সে পেড করছে সেই বিল অফ এন্ট্রি নাম্বারটা ট্যাক্স ইনভয়েসে দিয়ে দিতে হবে। এই বিল অফ এন্ট্রি নাম্বারটা তো এখন তো আর বিল অফ এন্ট্রি নেই, এখন গুডস ডিক্লারেশন নাম্বারটা ট্যাক্স ইনভয়েসে দিয়ে দিতে হবে। এবং ওই যে গুডস ডিক্লারেশন বা বিল অফ এন্ট্রি, ওখানে যে গুডসটার কমার্শিয়াল ডেসক্রিপশন যেটা ছিল সেটাকে ওই ট্যাক্স ইনভয়েসে আপনার মেনশন করতে হবে। তার মানে ইম্পোর্টেড গুডস এর ক্ষেত্রে যদি ইম্পোর্টেড ডিরেক্টলি আপনি না ইম্পোর্টার হন, আপনি আরেকজনের কাছ থেকে ইম্পোর্টেড গুডস পারচেস করেন, তখন যদি আপনার ট্যাক্স ইনভয়েসে এই দুইটা ইনফরমেশন না থাকে, তাহলে ইউ আর নট অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট। দেন 7টা সার্কামস্টেন্সেস আছে, যে 7টা সার্কামস্টেন্সেসে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ইজ নট অ্যালাউড। সো একটা হলো টার্নওভার ট্যাক্স, যে আপনি টার্নওভার ট্যাক্স পে করে আপনি একটা গুডস পারচেস করছেন, সো টার্নওভার ট্যাক্স আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন না। এট দ্য সেম টাইম সেম ইস্যু সাপ্লিমেন্টারি ডিউটি, যে আপনি একটা গুডস পারচেস করছেন যেটার উপরে ভ্যাটও অ্যাপ্লিকেবল হয়, সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হয়। সো ইন দ্যাট কেস আপনি শুধু ভ্যাটের অ্যামাউন্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন, সাপ্লিমেন্টারি ডিউটিতে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন না। দেন accepts manufacturing of goods under contract in applicable cases, VAT paid on goods or services under the custody, possession or occupancy of other products। যদি অন্যের দখলে আপনার পসেশনে কোনো গুডস থাকে, বাট আপনি আহ, সেই ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আপনি ক্লেম করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পসেশনে গুডসটা না আসবে। এটার একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কি, সেটা হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে।
যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আপনি যখন গুডসটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে দিয়ে দিলেন, তখন কিন্তু আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারেন, কারণ তখনও কিন্তু আপনার কন্ট্রোলে থাকে না, আপনার বেসড অন দ্য এগ্রিমেন্ট উইথ কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার তার পসেশনে থাকে। বাট ওই ক্ষেত্রে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট দিতে পারবেন। আদার ক্ষেত্রে যদি আপনার কোন কাস্টডি প্রসেশনের অকুপেন্সিতে না থাকে, যতক্ষণ পর্যন্ত না থাকবে বা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। আর পরে বলা হয়েছে ইনপুট ট্যাক্স পেইড অন গুডস অর সার্ভিসেস ইউজড ফর প্রোডাকশন অফ এক্সেম্পটেড গুডস অর সার্ভিসেস। সো আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটের কন্ডিশনসটাই হলো আপনার 15% অথবা এক্সপোর্ট। সো আপনি কোনো একটা গুডস ম্যানুফ্যাকচার করছেন বা কোনো একটা গুডস আপনি পারচেস করছেন, আহ, আর এই বাট আপনার আউটপুট বেডটা হলো এক্সেম্পটেড, তখন ওইটার উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার কোনো সুযোগ নেই, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। এবং নট ডিক্লার্ড ইন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট অ্যাজ এ ইনপুট। সো আমরা জানি যে প্রোডাক্ট যখন সাপ্লাই হয়, সো ফার্স্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার কি করতে হয়, 4.3 সাবমিট করতে হয়, এবং ওখানে দুইটা মেজর পার্ট আছে, একটা হলো ইনপুটের পার্ট আর একটা হলো ভ্যালিডেশনের পার্ট। সো আপনি এই ডেফিনেশনের মধ্যে আছে, আপনি সেকশন 46 এর আদার কন্ডিশন ফুলফিল করছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন, এভরিথিং ইজ ওকে, বাট প্রবলেম ইজ আপনি ওই যে এলিমেন্টটা যেটার উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন সেইটা আপনার অ্যাজ এ ইনপুট ওই যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশনে অ্যাজ এ ইনপুট হিসেবে ডিক্লেয়ার করেন নাই, তাইলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবেন না। এবং যদি আপনার পারচেস প্রাইস, ইফ দ্য সেলস প্রাইস থেকে আপনার পারচেস প্রাইস আপনার কি হয়, সেলস প্রাইস কম হয় পারচেস প্রাইসের থেকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। এবং লাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, যে ইন কেস অফ ইম্পোর্ট অফ গুডস রিলিজড ফার্নিশিং ব্যাংক গ্যারান্টি, ব্যাট ইনভলভড উইথ ব্যাংক গ্যারান্টি পোর্শন আনটিল দ্য causes for which bank guarantee was furnished have not been finally settled. তো এটাকে একটা এক্সাম্পল দিই। মনে করেন আমরা কাস্টমসে গেলে আমরা একটা প্রভিশনস নিয়ে ডিসকাস করব, সেটা হলো আপনার আহ, যে আপনার টেম্পোরারি আপনার কি হয়, যে আপনার প্রভিশনাল অ্যাসেসমেন্ট সাময়িক শুল্কায়ন কখন হয়, একটা যদি এক্সাম্পল দিই। মনে করেন আপনি একটা র মেটেরিয়াল ইনপুট করলেন আপনার ফ্যাক্টরির জন্য টু ম্যানুফ্যাকচার দ্য ফিনিশ গুডস। এখন যেই র মেটেরিয়ালটা ইম্পোর্ট করলেন সেইটার মনে করেন আপনি এইচএস কোড বলতেছেন একটা এ, ঠিক আছে, এইচএস কোড 8 ডিজিটের একটা এ আপনি বললেন, এবং এটার ক্ষেত্রে আপনার ডিউটিস এন্ড ট্যাক্সেস এর রেট সবকিছু মিলে সাপোজ মনে করেন 60%। বাট কাস্টমস অথরিটি যখন অ্যাসেসমেন্ট করবে তখন সে বলল যে না ভাই, আপনার এই প্রোডাক্টটা এইচএস কোড এ না বি, এবং বি তে দেখা গেল যে এ এর যে টোটাল ডিউটিস এন্ড ট্যাক্সেস 60%, বি তে দেখা গেল যে এটা 100%। ঠিক আছে, তাহলে একটা ডিসপিউট ক্রিয়েট হয়ে গেল কিন্তু কাস্টমস অথরিটির সাথে। তাহলে তখন সলিউশনটা কি? সলিউশন হতে পারে যে, ঠিক আছে আপনি বলতে পারেন যে ভাই এই 60% আর এই 100% এই দুইটার ক্ষেত্রে যে ডিফারেন্স 40%, 60% যে ডিউটিস এন্ড ট্যাক্সেস এটা আমি গভর্নমেন্ট এটা ডিপোজিট করে দিছি, আর এই 40% যেটা ডিফারেন্স আছে যে 60 ভার্সেস 40, এই 40% তো আমি দিব না। তো সেটার জন্য আমি একটা ব্যাংক গ্যারান্টি আপনাকে দিয়ে দিলাম, সাবজেক্ট টু যে এই গুডসটা আমি যেটা বলতেছি এ এটা এই হবে, আর আপনি বলতেছেন বি বি হবে না। তো সেটা কিভাবে প্রমাণ করা যায়, সেটা আপনি একটা ল্যাবরেটরিতে পাঠান, পাঠায় এটাকে টেস্ট করে দেখেন যে আসলে প্রোডাক্ট আমি যেটা বলতেছি এ সেটা এ না বি। তো তখন কি হয়, তখন আপনার এই যে টেস্টে পাঠাবেন, টেস্ট হয়ে আসবে, দেন গুডস রিলিজ করবেন, ততদিনে দেখা যাবে যে আপনার এক হলো পোর্টে থাকার কারণে ড্যামারেজ বাড়তেছে, আপনার পে করতে হচ্ছে আপনার ড্যামারেজ কস্ট, আর একদিকে দেখা যাচ্ছে যে আপনার এই র মেটেরিয়াল ছাড়া আপনার ফ্যাক্টরি প্রোডাকশন বন্ধ। তো তখন ওই যে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট 100 ভার্সেস 60, ওই 40%-এর জন্য একটা ব্যাংক গ্যারান্টি আপনি দিবেন যে ঠিক আছে ফাইন, ব্যাংক গ্যারান্টি দিয়ে গোষ্ঠী রিলিজ করবেন। তখন ওই যে রেজাল্ট, আপনার ল্যাবরেটরি রেজাল্ট আসার পর যদি দেখে যে না এটা এ, তাহলে তখন ব্যাংক গ্যারান্টিটা রিলিজ করে দিবে। যদি দেখে যে না এটা আসলে এ না এটা বি হওয়া উচিত,
তখন ব্যাংক গ্যারান্টিটা গভর্নমেন্ট তার ফেভারে এনকেশ করে নিবে। তাহলে দুইটা এলিমেন্ট হয়ে গেল। যখন আমি ঘুষটা রিলিজ করতেছি তখন প্রভিশনাল অ্যাসেসমেন্ট হচ্ছে, বাট আমি আউট অফ 100 আমি ডিউটি পে করতেছি 60, কারণ 60 বোথ পার্টি এগ্রিড, 40 আমি ডিউটি পে করতেছি না। তাহলে আমি এই 60 যে ডিউটি পে করলাম সেটা অ্যাজ ইউজুয়াল আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট যেভাবে নেই আপনার অ্যাজ পার দ্য বিল অফ এন্ট্রি মানে গুডস ডিক্লারেশনের বেসিসে সেইভাবে নিয়ে নিব। 40%-এর আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো না, এটা সেটেলমেন্ট না হওয়া বন্ধ। কারণ 40% যেটা, এটার জন্য তো আমি পেড করি নাই, এটা কন্টিনজেন্ট, এটা আমার ফেভার আসতে পারে, এটা কাস্টমসের ফেভারে যেতে পারে। সো আমি যখন ফাইনাল অ্যাসেসমেন্ট হবে, মানে এই ল্যাবরেটরি টেস্ট আসার পরে ফাইনাল অ্যাসেসমেন্ট যখন হবে, তখন যদি দেখা যাবে যে না ঠিক আছে এইটা আমার ফেভারে আসবে না, আমার এই প্রোডাক্ট আসলে বি, তখন এই 40 আপনার কি হয়ে যাবে, 40 আপনার গভর্নমেন্ট নিয়ে নিবে এবং আমাকে কি করবে, আমার এই ব্যাংক গ্যারান্টিটা আপনার এনকেশ করে নিয়ে গেল। তখন কোশ্চেন আসতে পারে যে আমি আজকে এই 60 টাকা রিবেট নিলাম, এই ল্যাবরেটরি টেস্ট সবগুলো করতে করতে 2 মাস লাগলো, ঠিক আছে আপনার অগাস্টে গিয়া আপনার সেটেল হইলো যে না ঠিক আছে আপনার যে ঘুষটা আপনি এ পড়ছেন আসলে এ না, এটা বি অ্যাজ পার দ্য ল্যাবরেটরি টেস্ট। তখন কি হইতে পারে, যে তখন একটা কোশ্চেন আসতে পারে যে আমি তাহলে এই যে 40 টাকা যেটা ডিউটিস এন্ড ট্যাক্সেস আমি ব্যাংক গ্যারান্টির মাধ্যমে পে করলাম এবং ব্যাংক গ্যারান্টি রিলিজ করে নিয়ে নিল, তাহলে আমি এই 40-র উপরে যে ব্যাটটা পে করলাম বা 80টা পে করলাম ব্যাট, তাহলে এই ব্যাটটা আমি কি করবো, ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবো। তাহলে কখন থেকে ক্লেম করতে পারবো, সময়টা কি, তো এই সময়টা আগে ছিল না, এইবার এই বাজেটের সময়টা ইনকর্পোরেট করছি, কি করছে আমি পড়বো। কিন্তু আগে ওই কেসের রেফারেন্স জাজমেন্ট ওই বেসিসে একটা হাইপোথেটিক্যাল স্ট্যান্ডার্ড বেসিসে এটাকে চিন্তা করা হতো, বাট এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করার কারণে এই বছর আপনার এটাকে ফিক্স করে দিছে। কিভাবে ফিক্স করছে, ওখানে বলছে যে এইরূপে নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি অবমুক্তির তারিখে অথবা চূড়ান্তভাবে শুল্ক করাদি জমা দেওয়ার তারিখে যাহাই পরবর্তীতে ঘটিবে উক্ত তারিখের পরবর্তী 6টি কর মেয়াদের মধ্যে রেয়াত গ্রহণ করা যাবে। তার মানে ওই যে 40, এই 40টা রিবেটটা নেওয়ার ক্ষেত্রে টাইমলাইনটা আপনার কনসিডার করা হবে যখন ব্যাংক গ্যারান্টিটা রিলিজ করা হয়েছে, অথবা আপনার ফাইনালি ডিউটিস এন্ড ট্যাক্সেসটা ডিপোজিট করা হয়েছে, হুইচ এভার ইজ দ্য লেটার, ওই ডেট থেকে নেক্সট 6 ট্যাক্স পিরিয়ডের মধ্যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করা যাবে। তো এগুলো হলো গিয়ে আদার কন্ডিশনস ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখানে আর একটা কন্ডিশনস আছে, যে কন্ডিশনসটা হলো যে আপনার যদি ইন টোটাল আপনার এই ইনপুটের ভ্যালু মোর দেন 7.5% ইনক্রিজ হয় এবং ইনক্রিজ হওয়ার কারণে যদি আপনি রিভাইজ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন না করেন, তাহলে ওই 7.5%-এর উপরে যে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টের উপরে ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। সাপোজ মনে করেন আপনি ডিক্লারেশন দেওয়া আছে 100 আপনার ইনপুট, ইন টোটাল আপনার ইনপুটের এখানে চেঞ্জ হয়ে গেছে, সাপোজ 110 হয়ে গেল। So আমার আমার ক্যাপ কতটুকু দেওয়া আছে, 7.5, মানে 100 + 7.5, 107.5। বাট যেহেতু 110 প্রাইস হয়ে গেছে আপনার 7.5 মাইনাস 110, ওখান থেকে যদি বাদ দেয় তাহলে 2.5-এর উপর যে ব্যাটটা, সেই ব্যাটটা আমি ইনপুট ট্যাক্স হিসেবে ক্লেম করতে পারবো না, কারণ আমি রিভাইজ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিট করি নাই। 3টা সার্কামস্টেন্সেস আপনার ডিফাইন করা আছে এখানে, কখন আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না: একুইজিশন অর ইম্পোর্ট অফ এ প্যাসেঞ্জার ভেহিকেল অর স্পেয়ার পার্টস অর রিপেয়ার মেইনটেনেন্স এন্ড সার্ভিস অফ সাচ ভেহিকেল। বাট এটা যদি আমার ব্যবসা হয় তাহলে সেক্ষেত্রে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো। আপনার এন্টারটেনমেন্ট রিলেটেড কস্ট যেটা আছে সেটার উপর আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো না। আপনার মেম্বারশিপ যদি একুইজিশন রিলেটস টু এ পার্সনস membership or right of entry in a club, association or society of a sporting, social or recreational nature, ওই ধরনের ক্ষেত্রে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো না। এবং একটা মাত্র এলিমেন্ট আছে, সেটা হলো আপনার ট্রান্সপোর্টেশন সার্ভিস, সেটার ক্ষেত্রে 80% ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড, 20%-এর উপর কেন অ্যালাউড না এটার কোনো উত্তর নাই। এটা আমরা বলে থাকি যে প্রিভিয়াস লতে মানে বিএটি অ্যাক্ট 1991-এ
তিনটা এই ধরনের হেডিং ছিল যেখানে 80% ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যেত। সো আমরা বলে থাকি যে এটা ইতিহাসকে কন্টিনিউ করা, যে একটা মাত্র আপনার ট্রান্সপোর্টেশন সার্ভিস যেই ক্ষেত্রে 100% ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না, 80% ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ট্যাক্স ক্রেডিট, এটা আমরা অলরেডি ডিসকাস করে আসছি কখন কোন ডকুমেন্টস লাগবে, সেটা নিয়ে এখানে আর ডিসকাশনের ইস্যু নাই। দেন আপনার কিছু কিছু ক্ষেত্রে বিলকে ট্যাক্স ইনভয়েস হিসেবে ট্রিট করা হয়েছে, সেগুলা হলো গ্যাস, ওয়াটার, টেলিফোন, ব্যাংক, ইন্স্যুরেন্স, পোর্ট, ইলেকট্রিসিটি। তাদের যে বিলটা সেটা ট্যাক্স ইনভয়েস হিসেবে ট্রিট করা হবে এবং ওই বিলের বেসিসে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে। কারণ আমরা প্রিভিয়াসলি দেখে আসছি লোকালি পারচেজের ক্ষেত্রে 6.3 দরকার হয়, মোটর 6.3, ইম্পোর্টেডের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি বা গুডস ডিক্লারেশন দরকার হয়, আর একমাত্র ইম্পোর্ট অফ সার্ভিসেস সেক্ষেত্রে ট্রেজারি চালানের কপিটা দরকার হয়। সো এখানে বিলকে বিল দিলে বিলের বেসিসে ইনপুট ট্যাক্স ক্লেম করতে আপনি পারবেন না। বাট এখানে 60টা আপনার সার্কাম মানে ইয়ের ক্ষেত্রে ইউটিলিটি সার্ভিসেস ক্ষেত্রে বা ব্যাংকিং সার্ভিসেস ক্ষেত্রে বলা হয়েছে ওই বিল যদি তারা দিয়ে থাকে তাহলে ওইটাকে ট্যাক্স ইনভয়েস হিসেবে কনসিডার করা যাবে, দেন অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখন নন কমপ্লায়েন্স, যে এই যে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করলাম, তো এটা তো রংও হতে পারে, যেটা করার কথা না সেটা আমি করছি, যেটা নেওয়ার কথা না সেটা আমি নিয়েছি, তাইলে কি হবে? তাহলে এখানে যদি দেখেন এই অ্যামাউন্টটাও আপনার এই বাজেটে চেঞ্জ হয়েছে ইন সেকশন 85। আগে যেটা ছিল যে আপনি যদি মনে করেন একটা আইটেম 100 টাকা ব্যাট পে করছেন, বাট এটা আপনার ইনপুটের ডেফিনেশনে ওই আইটেমটা নাই, বাট আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করে ফেলছেন। তাহলে যখন এটা ফাইন্ড আউট হবে তখন পেনাল্টির অপশনটা ছিল ওই যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টের মিনিমাম 50 টু ম্যাক্সিমাম 100% পর্যন্ত পেনাল্টি ইম্পোজ করার প্রভিশন ছিল ইন সেকশন 85। তার মানে 100 টাকার ক্ষেত্রে আপনার মিনিমাম 50 টাকা, ম্যাক্সিমাম 100 টাকা আপনার পেনাল্টি ইম্পোজ করার প্রভিশন ছিল। বাট এটাকে এই অর্ডিন্যান্সে এটাকে চেঞ্জ করে ওই মিনিমাম যে 50% আছে এটাকে 30 করা হয়েছে, ম্যাক্সিমাম যে 100 আছে এটাকে 50% করা হয়েছে। তার মানে উপরের যেই আপনার ক্যাপ, নিচের যে ক্যাপ, এই দুইটাকেই আপনার এই ফাইন্যান্স অর্ডিন্যান্সের মাধ্যমে কি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। উপরেরটা মিনিমাম 50 থেকে এটাকে 30-তে নিয়ে আসা হয়েছে, আর নিচে যে ম্যাক্সিমাম 100 এটাকে 50%-এ নিয়ে নেওয়া হয়েছে। দেন পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। সো পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে যদি বলি, আমি আগে শুরুতে বলছিলাম যে আপনার সেকশন 47 এবং এটার সাথে করসপন্ডিং রুল হলো ফর পার্শিয়াল ইনপুট ট্যাক্স রুল 26। এবং সেকশন যে 47, সেকশন 47-এ আপনার কি ছিল, যে চারটা আপনার সাব সেকশন ছিল। চারটা সাব সেকশনকে তার মধ্যে যদি আমরা বলি যে সেকশন 1, সাবসেকশন 1, সাবসেকশন 2, সাবসেকশন 3, সাবসেকশন 4, এই চারটাকে ডিলিট করা হয়েছে করে শুধুমাত্র সেকশন 47 হিসেবে, যেটা আগে একের ক ছিল সেটাকে সেকশন 47 হিসেবে মানে আপনার রিনেম করা হয়েছে। সো এখন বলতে পারেন যে প্রিভিয়াস সেকশন 47 মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট আর চেঞ্জড ইনপুট ট্যাক্স ক্রেডিটের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য, বড় পার্থক্য হলো দুইটা জায়গায়। একটা পার্থক্য হলো যে আপনার পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা ডিলিট করে ফেলা হয়েছে, এই ফর্মুলা আর নাই, একটা অপশন। দ্বিতীয় হলো আপনি তাইলে এখন কোশ্চেন আসতেছে যে ফর্মুলা নাই, আমি কিভাবে রেয়াত দিব, কোন বেসিসে নিব? সো আপনার সেকশন 46টাকে সেকশন 47-এর একের কটাকে এন্টায়ার সেকশন 47 করা হয়েছে বাই দ্য ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025। এখানে বলা হয়েছে কি, যে আমরা তো এতক্ষণ দেখে আসছি যে আপনি শুধুমাত্র আউটপুট ব্যাট 15%, তবে এক্সপোর্টের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন। বাট দেখা গেলো যে আপনি একসাথে 10 ধরনের আপনার গুডস অথবা সার্ভিসের বিজনেস করেন, একটা 5%, একটা 7.5%, একটা 10%, একটা 15%, আবার কিছু এক্সেম্পটেড আছে। সো ঠিক আছে, তাইলে আপনি কমনলি যেই আপনার সার্ভিস বা ওই আপনার এলিমেন্ট গুলা
তাহলে ওখানে আপনি ইনপুট ট্যাক্স এটা কিভাবে ক্লেম করবেন? কারণ কিছু আপনার 15, কিছু জিরো এক্সপোর্ট, কিছু নন জিরো এক্সপোর্ট, কিছু 5%, কিছু 10%। তাহলে ওখানে বলছে যে আপনি এনি রেজিস্টার্ড পারসন হু সাপ্লাইজ গুডস or services of standard VAT rate or reduced rate or specific tax or exempted or zero rated or some of the above or all of the above, ITC can be taken on paid VAT against input for zero rated or standard VAT rated supply of goods or services. ITC shall be taken in compliance with Section 46 against total input at the end of respective tax period. Increasing adjustment shall be made against input of supplied goods or services of reduced rate or specific tax or exempted or some of above or all of above. এটার মানেটা হলো যে আমরা যেমন ব্যাংকিং চ্যানেলে 1 লাখ টাকার উপর ট্রানজেকশন হওয়ার ফলেও আপনার ক্যাশে পেমেন্ট করার জন্য যখন ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনি ক্লেম করতে পারেন না, বাট তখন এটাকে যখন রিটার্নটা প্রিপেয়ার করেন তখন কিন্তু ইনপুটও দেখাইতে হয়, আবার আপনার আউটপুটও ডিসকাস করতে হয়। সো ওখানের এই পার্সপেক্টিভে আপনার এই পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে পয়েন্টটা হলো যে আপনার প্রথমে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আপনি ক্লেম করবেন। আপনার তারপরে আপনি কি করতে পারবেন, এটাকে যতটুকু আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না সেটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন। এখন কোশ্চেনটা হলো যে ফর্মুলা নাই, তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কিভাবে দিব? সো ওই ফর্মুলা, টেকনিক্যালি ফর্মুলার মতো ক্যালকুলেশন করে নিতে হবে পার্শিয়ালি কত হবে, কিন্তু লফুলি এখানে আর ফর্মুলাটা নাই। সো দিস ইজ প্রভিশনস রিলেটেড টু পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। এবং পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের যে এই যে ফর্মুলা, এই যে ক্যালকুলেশনস, আপনার এই ক্যালকুলেশনস ফর্মুলা এখন আর নাই। বাট অবভিয়াসলি আপনাকে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে কতটুকু হবে, যদি অল আপনার 15% এক্সেম্পটেড রিডিউসড রেটে সাপ্লাই দেন, তখন আপনাকে এই ফর্মুলাটা ক্যালকুলেট কনসিডার করেই আপনাকে কি করতে হবে, পার্শিয়াল ইনপুট ট্যাক্সের অ্যামাউন্টটা ফাইন্ড আউট করতে হবে। বাট লফুলি আমি বলতে পারবো না যে আপনাকে এখানে ক্যালকুলেশনস এর ক্ষেত্রে এই পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্যালকুলেশনস ক্রেডিট ক্যালকুলেশনস এর ক্ষেত্রে আপনি ফর্মুলা ইউজ করতে পারবেন। সো এই হলো আপনার পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট এবং টোটালি ইনপুট ট্যাক্স ক্রেডিট। আপনাদের যদি কোশ্চেন থাকে পার্শিয়াল এবং আদার ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রভিশনসে, আপনারা রেজ করতে পারেন। কোনো কোশ্চেন নাই? আপনারা আছেন না আমি একাই আছি? না না, আসি। আপনি ধরেন আমরা যে ওই যে অফিস রেন্টের ক্ষেত্রে যে একটা একটা ট্যাক্স নেয়, এটা কি আমরা ক্রেডিট কেন পাবো না? না এটা এটা আমরা কি? কিন্তু না, এটা তো পারবেন না, কারণ আমরা কি বলে আসছি যে ইনপুটের যে ডেফিনেশনটা আছে ওই ডেফিনেশনটা 3টে সেগমেন্টে ডিভাইডেড। প্রথম সেগমেন্টে বলা হয়েছে কোনগুলা ইনপুট, তৃতীয় সেগমেন্টে বলা হয়েছে কোনগুলা আপনি ইনপুট হিসেবে কনসিডার করা যাবে না, দ্যাট মিনস নেগেটিভ লিস্ট। ওই নেগেটিভ লিস্টের লাস্ট বাকেটে কিন্তু আমরা বলছিলাম যে ওখানে রেন্ট পে করলে ইনপুট ট্যাক্স, এই যে রেন্টের উপরে ব্যাট পে করলে এটা আপনার এক্সক্লুশনসে আছে, সো ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। জি, ঠিক আছে। আর আর আমার কারো কোনো, আরেকটা কোশ্চেন ছিল স্যার, যে বলেন। ব্যাংক ব্যাংক গ্যারান্টির যে ব্যাপারটা, হ্যাঁ, আমি যে ব্যাংক গ্যারান্টিটা দিব, আলটিমেটলি যদি আমার ফেভারে আসে, রাইট, তখন এই ব্যাংক গ্যারান্টি রিলেটেড যে মার্জিনটা, ওই কস্টটা কি আমাকে বিয়ার করতে হবে? মার্জিনটা তো ডিফারেন্ট ইস্যু, এটা ব্যাংক চার্জ, রাইট? সো ব্যাংক চার্জ তো অলওয়েজ আপনাকে বের করতে হবে। আপনি যখন গ্যারান্টি করে দিবেন ওইটার মার্জিন তো আর গভর্নমেন্ট বের করবে না। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওইটা আপনি ব্যাংক গ্যারান্টি দিতে গেলে যা চার্জ কস্ট যেটাই বলেন, সেটা তো আপনার, সেটা তো গভর্নমেন্টের না। জি স্যার। আর কোনো কোশ্চেন? নো স্যার। পার্শিয়াল রিবেটের এই বিষয়টা একটা ম্যাথ দেখাইলে আরো ভালো হইতো। ম্যাথ তো আগে ছিল ভাই, এই ফাইন্যান্স অর্ডিন্যান্স তো ম্যাথটাকে হাওয়া করে দিছে।
ম্যাথটা এরকম ছিল, যদিও ম্যাথটা এখন অফিসিয়ালি নাই, মানে লফুলি নাই। এইভাবেই ক্যালকুলেট করতে হবে। কিরকম, যে মনে করেন আপনি দুই ধরনের স্টিমের প্রোডাক্ট সাপ্লাই দেন। একটা হলো আপনি 15% হারে ভ্যাট পে করেন, আরেকটা হলো আপনি কি এক্সেমটেড। ঠিক আছে, সাপোজ আপনি মনে করেন যে 20,000 টাকার একটা ট্যাক্স পিরিয়ডে এক্সেমটেড সাপ্লাই দিলেন, আর ট্যাক্সেবল সাপ্লাই মানে 15% হারে সাপ্লাই দিলেন 60,000 টাকা। তাহলে টোটাল সাপ্লাই হলো কত? 80,000। তাইলে এখন মনে করেন একটা ইনপুট ট্যাক্স ক্রেডিট আছে যেটা এক্সামটেড সাপ্লাই ইউজ হয়েছে, ট্যাক্সেবল সাপ্লাই ইউজ হয়েছে, মনে করেন 7,500, 7,500। তাহলে এখন এই 7,500 এর কতটুকু আপনি রেয়াত পাবেন? তাহলে এটাকে আপনার কি করতে হবে? টোটাল ইনপুট, টোটাল সাপ্লাই কত? 80,000। তাইলে আপনাকে কি করতে হবে? 7,500-কে 80,000 দ্বারা ডিভাইড করতে হবে। করার পরে আপনার ট্যাক্সেবল কত, মানে 15% কত? 60,000, 60,000। দেন 60,000 দ্বারা মাল্টিপ্লাই করে দেন আপনাকে আইডেন্টিফাই করতে হবে 5,625 টাকা। তার মানে আপনি 7,500 থেকে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন 5,625 টাকা, 1,875 টাকা পাবেন না। এই ফর্মুলাটাই ছিল, এবং এটার সাথে আরো অনেকগুলা কন্ডিশন ছিল কখন কি করতে হবে। বাট এই অর্ডিন্যান্সে এই ফর্মুলাটা ডিলিট করে দেওয়া হয়েছে, এবং অ্যাজাম্পশন বা অন্য অন্য যে রিলেটেড প্রভিশন ছিল সেই সবগুলাকে আপনার ডিলিট করে দিয়ে সিম্পল শুধু একটা ওয়ার্ড, মানে একটা প্রভিশন রাখছে যে আপনি যদি 15% রিডিউস রেট যত ব্যবসা করেন সব ক্ষেত্রে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ফার্স্টলি ক্লেম করবেন। করার ফলে আপনি রিলেটেড যেই আপনার রিডিউস রেট, স্পেসিফিক ট্যাক্স রেট বা এক্সাম্পটেড যে রিবেটটা আছে সেটাকে আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে অ্যাডজাস্টমেন্ট দিবেন, সো দ্যাট ওইটা অফসেট হয়ে যাবে। সো এখন ওই যে আমি রিডিউস রেট বা স্পেসিফিক ট্যাক্স রেট এক্সাম্পটেড যেটা কমনলি ইউজ হয়েছে সেটা কতটুকু আপনার ইয়ে হবে, আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, সেটার কোনো ফর্মুলা এখন আর নাই। বাট আপনাকে আগের মতো বা আগের বেস ধরেই ওই অ্যামাউন্টটা, মানে প্রপোর্শনেট অ্যামাউন্টটাকে ক্যালকুলেট করে নিতে হবে। আপনার টু এলিমেন্ট আপনার মানে ওইটাকে ইনপুট ট্যাক্স ক্লেম যতটুকু না করার সেটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে ক্যালকুলেশন করার জন্য করে নিতে হবে। বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? জি স্যার, বুঝতে পারছি স্যার। দ্যাটস অল। যদি কোনো কোশ্চেন থাকে রেজ করেন, আর আদারওয়াইজ আমাদেরকে এখানেই শেষ করতে হবে। স্যার আপডেটেড স্লাইড গুলো কি পাবো আমরা? কারণ হচ্ছে এখানে কিছু অবশ্যই চেঞ্জেস পাবেন, আমরা দেখতে কিন্তু পাচ্ছি। আমাকে একটু সময় দিতে হবে, কারণ আপডেট করতে গেলে অ্যাকচুয়ালি আমাকে আপডেট করতে গেলে একটু সময় দিতে হবে। আমি এগুলাকে আপডেট করব, আপডেটের স্লাইড আপনারা পাবেন, অবশ্যই পাবেন, বাট একটু সময় দিতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।